নমস্কার, আপনারা শুনছেন প্রণমামি জগৎ জননী থেকে। শ্রী শ্রীমা প্রায় তীর্থে যেতেন, কাশী, বৃন্দাবন, প্রয়াগ ইত্যাদি ইত্যাদি। কখনো যেতেন ঠাকুরের ইচ্ছায়, কখনো আবার নিজের ইচ্ছায়। এমন এক সময় তিনি ঠাকুরের চুল নিয়ে বললেন, ঠাকুরের চুল কি কম জিনিস? তিনি এমন কথা বললেন কেন? তার এমন বলার কারণ কি? শুনে নেব আজ সেই অজানা কাহিনী শ্রী শ্রীমার মুখ থেকেই। শ্রী শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। ঠাকুরের চুল কি কম জিনিস? তার শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায়, তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম। গঙ্গা যমুনা সঙ্গমে স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি। এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল। তীর্থ পবিত্র হওয়ার জন্য তার চুল আমার হাত থেকে নিয়ে গেল। ঠাকুর বলেছিলেন, দেখো, কারো কাছে একটি পয়সার জন্যেও চিত হাত করো না। তোমার মোটা ভাত কাপড়ের অভাব হবে না। একটি পয়সার জন্য যদি কারো কাছে হাত পাতো, তবে তার কাছে মাথাটি কেনা হয়ে থাকবে। বরং পর ভাতা ভালো, পর ঘোড়া ভালো নয়। তোমাকে ভক্তেরা যে যেখানেই নিজেদের বাড়িতে আদর করে রাখুক না কেন, কামার পুকুরের নিজের ঘরখানি কখনো নষ্ট করো না। তুমি কামার পুকুরে থাকবে, শাক বুনবে, শাক ভাত খাবে আর হরিনাম করবে। কামার পুকুরে যখন ছিলুম, বৃন্দাবন থেকে আসার পর, তখন সব লোকের ভয়ে এ ও বলছে, ও তা বলছে, হাতের বালা খুলে ফেললুম। আর ভাবতুম, গঙ্গাহীন স্থানে কি করে থাকব? গঙ্গা স্নানে যাব মনে করলুম। আমার বরাবরই একটু গঙ্গাবাই ছিল। একদিন দেখি কি, সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে, পিছনে নরেন, বাবুরাম, রাখাল, যত সব ভক্তেরা, কত লোক। দেখি কি, ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে এই জলের স্রোত। আমি ভাবলুম, দেখছি ইনিই তো সব, এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা। আমি তাড়াতাড়ি রঘুবীরের ঘরের পাশের জবা ফুল গাছ থেকে মুঠো মুঠো ফুল ছিঁড়ে গঙ্গায় দিতে লাগলুম। তারপর ঠাকুর আমাকে বললেন, তুমি হাতের বালা ফেলো না। বৈষ্ণবতন্ত্র জানো তো? আমি বললুম, বৈষ্ণবতন্ত্র কি? আমি তো কিছু জানি নে। তিনি বললেন, আজ বৈকালে গৌরীমণি আসবে, তার কাছে শুনবে। ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। সেই দিনই বৈকালে গৌরীদাসী এলো, তার কাছে শুনলুম চিন্ময় স্বামী। একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। মারোয়ারি কিনা, তাই খিচুড়ি। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম। হরিশ এই সময় কামারপুকুর এসে কিছুদিন ছিল। একদিন আমি পাশের বাড়ি থেকে আসছি, এসে বাড়ির ভিতরে যেই ঢুকেছি, অমনি হরিশ আমার পিছু পিছু ছুটছে। হরিশ তখন খ্যাপা, পরিবার পাগল করে দিয়েছিল। তখন বাড়িতে আর কেউ নেই। আমি কোথায় যাই, তাড়াতাড়ি ধানের হামারের চারিদিকে ঘুরতে লাগলুম। ও আর কিছুতেই ছাড়ে না। 7 বার ঘুরে আর আমি পারলুম না। তখন নিজ মূর্তি এসে পড়ল। আমি নিজ মূর্তি ধরে দাঁড়ালুম। তারপর ওর বুকে হাঁটু দিয়ে জিভ টেনে ধরে গালে এমন চড় মারতে লাগলুম যে ও হে হে করে হাঁপাতে লাগলো। আমার হাতের আঙুল লাল হয়ে গেছিল। তারপর নিরঞ্জন এলে তাকে বললুম, ওকে পাঠিয়ে দাও। ঠাকুর চলে যাবার পর আমার যখন এখানে অর্থাৎ কলকাতায় আসার কথা হলো, তখন আমি কামারপুকুরে। ওখানকার অনেকেই বলতে লাগলো, ও মা, সেই সব অল্প বয়সের ছেলে, তাদের মধ্যে গিয়ে কি থাকবে? আমি তো মনে জানি এখানেই থাকবো, তবু সমাজ কি বলে একবার শুনতে হয় বলে অনেককে জিজ্ঞাসা করেছিলুম। কেউ কেউ আবার বলতে লাগলো, তা যাবে বই কি, তারা সব শিষ্য। আমি শুধু শুনি। পরে আমাদের গাঁয়ে
একটি বিধবা বৃদ্ধা আছেন। তিনি ভারী ধার্মিক ও বুদ্ধিমতী বলে সকলে তার কথা মানে। আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করলুম, তুমি কি বলো? তিনি বললেন, সে কি গো, তুমি অবশ্যই যাবে। তারা শিষ্য তোমার ছেলের মতো। এ কি একটা কথা, যাবে বই কি? তাই শুনে তখন অনেকে যাবার মত দিলে। তখন এলুম, আহা, ওরা আমার জন্যে গুরু ভক্তির জন্যে জয়রামবাটির বেড়ালটাও পুষেছে। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎজননীর আলোচনা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা। ধন্যবাদ।